আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা করুণ কাহিনী শেয়ার করব আজকে আপনাদের সাথে। যদি শোনেন আসলে অবাক হয়ে যাবেন যে একটা মানুষের সাথে এরকম ভয়ানক ঘটনা আসলে ঘটতে পারে, এটা চিন্তা করার বাইরে। যে ঘটনাটা আমার জীবনে ঘটেছে, আমি ছিলাম রিক্সা চালকের মেয়ে, মানে আমার বাবা রিক্সা চালাইত। তো আমি আমার বাবা একমাত্র মেয়ে। আমার বাবার অনেক আশা, আমাকে গ্র্যাজুয়েশন করাবে, MBA করাবে, মাস্টার্স করাবে। আমার বাবার কথা হচ্ছে, যদি রক্ত বিক্রি করে তোমাকে পড়াইতে হয় তারপর আমি তোমাকে পড়াবো। তারপরে আমার বাবা এই রিক্সা চালায়া আমাকে MBA কমপ্লিট করায়। গ্র্যাজুয়েশনের পর আমি MBA কমপ্লিট করি। করার পর যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, ওখানের এক ছেলে আমাকে প্রচণ্ড পছন্দ করে। করার পর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, মানে MBAতে যখন আমি ভর্তি হই, গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর, ওই ছেলে মানে সূচনার থেকেই সে আমার সাথে একই ক্লাসে পড়তো। সে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। অনেকবার আমাকে অফার করছে, চিঠি লেখে, আমাকে মেসেজ করে, ফোন দেয়। কিন্তু আমার বাবা গরিবের ছেলে বা গরিব মানুষ বলে, বা আমি গরিবের মেয়ে বলে আমি ওই ছেলেকে পাত্তা দিতাম না, আমি দিতাম না। না দেওয়ায় ছেলে মনে করছে আমি অনেক অহংকারী, যে বাপের রিক্সা চালায়, আবার কিন্তু অহংকার। আমি এতগুলো চিঠি দিলাম, ফোন করি, মেসেজ করি, কোনো রিপ্লাই আসে না, তার এত অহংকার। তখন সে কী করছে, জিদ করছে সে আমাকে বিয়ে করবে। সরাসরি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তার মাকে কীভাবে যেন পটায় ফেলাইছে জানি না আমি। পটানোর পর তার মা, তার ছেলে আমাদের বাড়িতে আসে, ভাঙা কুড়ের ঘরে তার ছেলের জন্য আমার বাবার কাছে হাত পাততে আসছে আমার জন্য, যে আপনার মেয়েটা আমরা চাই। এত সুন্দরভাবে আসছে, মানে মনে হয়েছে আল্লাহর ফেরেশতা। তখন আমার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয় যে সত্যি খুব ভালো ছেলে, বড়লোকের ছেলে হলেও খুব ভালো। 10 তলা বিল্ডিং তাদের, তারা 10 তলা বিল্ডিংয়ের মালিক। আর আমি হচ্ছি আপনার রিক্সা চালকের মেয়ে, থাকে হচ্ছে বেড়ার ঘরে। আমার ঘরটা হচ্ছে বেড়ার ঘর। তখন আমাকে তারা যেদিন দেখতে আসে সেদিনই তারা বউ করে নিয়ে যায়। আমার MBA কমপ্লিট করতে লাগবে 4 বছর, হয়েছে মাত্র 2 বছর, আরও 2 বছর বাকি। ওনারা কথা দিচ্ছে আমরা MBA কমপ্লিট করাবে। তো বিয়ে করে নিয়ে যাওয়ার পর আমাকে ভার্সিটিতে আর যেতে দেয় না। আমার হাজব্যান্ড বলে, যতটুকু পড়ছো এনাফ, তোমার আর পড়ার দরকার নেই। এই যে হচ্ছে প্রথম ধাক্কা। আমার জীবন কাহিনী শুনলে একদম হতভম্ব হয়ে যাবেন আপনারা, যে আমার জীবনের সাথে কী হয়েছে, অবাক হয়ে যাবেন। প্রথম শুরুতে আমার ভার্সিটি বন্ধ করে দেয়। আমার ভার্সিটির আপনার বয়স আছে আর 2 বছর। 2 বছর হলে আমার MBA কমপ্লিট হয়ে যায়। এই খরচ আমার বাবাই বহন করে। ছেলে যে এত বড় লোক, ছেলে 1 টাকাও আমার পিছনে খরচ করে না। চিন্তা করেন। তখনও আমি বুঝতে পারি নাই যে ছেলের ভিতরে বিষাক্ত কোনো জিনিস বাস করতেছে। আমি তখনও চিন্তা করতে পারিনি। কিছুতে কিছু হলেই
সে আমাকে মারধর শুরু করে, প্রচণ্ড আঘাত করে, ভেল দিয়ে, কোমরের ভেল আছে না, ভেল দিয়ে প্রচণ্ড পরিমাণে আঘাত করে আমাকে, জায়গায় জায়গায় প্রচণ্ড দাগ করে ফেলে একদম। তো একদিন আমি প্রচণ্ড রাগ করছি। তো একদিন আমি প্রচণ্ড রাগ করে তাকে আমি একটা প্রশ্ন করি যে, আচ্ছা আমি যখন ভার্সিটিতে পড়ি, প্রচণ্ড পরিমাণে একদম ভার্সিটিতে ভর্তি হওয়ার সূচনা থেকে 2 বছর আমার পিছনে পিছনে ঘুরছো, তুমি আমাকে বিয়ে করবা, সংসার করবা, একসাথে সারা জীবন থাকবা, এরকম অনেক চিঠি লিখছো, মেসেজ পাঠাইছো, ইভেন তোমার মাকে নিয়ে আমার বাড়িতে যায় বিয়ে করে বউ করে নিয়ে আসছো। আচ্ছা, সব কিছু তোমরাই তো করলা, এখানে আমার ভুলটা কোথায় ছিল বলো তো? এই কথাটা জিজ্ঞাসা করার পর সে আমাকে কী উত্তর দিছে জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবে। তাকে আমি এই কথা প্রশ্ন করার পর সে আমাকে বলে, তোকে আমি বিয়ে করেছি তোর অনেক অহংকার আর অনেক চেহারার সৌন্দর্য আর অনেক তুই ছিলি, হিংসুটা ছিলি, তো এটা একদম ভাইঙ্গা ছিন্ন বিচ্ছিন্ন করার জন্যই আমি তোকে বিয়ে করছি। সেদিন তার মুখে এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। তখন অলরেডি আমার 2 মাসের বেবি কনসেপ্ট করে ফেলছে, আমি জানিও না, কারণ কোনো লক্ষণ বোঝা যাচ্ছে না, এই জন্য আমি জানি না। চিন্তা করেন কেমন একটা অবস্থা। জানার পর তখন আমি বললাম, তো তোমার ভিতরে এরকম কালনাগিনীর মতো বিষাক্ত সবল তোমার ভিতরে ছিল, জানার পরও তুমি আমার লাইফ নষ্ট করছো কেন? আরে ফকিন্নি, তোর মতো রাস্তাঘাটে এরকম 10টারে বিয়ে করে আমি বউ করে আনতে পারি? আমার বাপের 10তলা বিল্ডিং, 10তলা বিল্ডিংয়ের মালিকের ছেলে আমি, আর তুই হয়েছিস রিক্সা চালকের মেয়ে। তুই থাকবি আমার পায়ের নিচে, আমি একটা একটা করে বিয়ে করে আনবো, আর ওদের সব কাজ তোরা দিয়ে করাবো। এটা হচ্ছে তোর অহংকারের শাস্তি, আমাকে বলে। তখন কিন্তু আমি 2 মাসের অলরেডি প্রেগনেন্ট। বলার পর তার কথা শুনে আমি স্পটে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর ডাক্তার নিয়ে আসে তারা। ডাক্তার নিয়ে আসার পরে ধরা পড়ে আমি প্রেগনেন্ট। আমার চোখ দেখে বলে, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। এতদিনের তার বাচ্চা কনসেপ্ট করা এখন হয়ে গেল। এখন বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। একটা গর্ভবতী মেয়ে যখন হয় তখন কোনো অবস্থায় ডিভোর্স করা যায় না। এটা কোনো ইসলামিক দৃষ্টিতে বা শরীয়ত দৃষ্টিতে এই কাজ নাজায়েজ। তখন আমি আর কোনো পদক্ষেপ নিতে পারি নাই। আবার যে অ্যাবর্শন করে ফেলবো সেটাও করা যাচ্ছে না, কারণ ডাক্তার বলছে অ্যাবর্শ করা যাবে না, এটা গুনাহ, 2 মাস ওভার হয়ে যাচ্ছে আপনার। তখন কি করলাম, মুখ বুঝে সহ্য করলাম। এই বেবি কনসেপ্ট করার পরও প্রত্যেকটা দিন আমাকে মারতে একদিনও ভুলে না। আবার প্রতিদিন শারীরিক টর্চারিং, শারীরিক কাছে আসা, সেটা তো আছেই। তাহলে চিন্তা করেন কতটা কষ্ট আর কতটা ভয়ানক যন্ত্রণার ভিতরে আমি ছিলাম পুরো 1টা বছর। বাচ্চা হওয়ার পর তাদের বাচ্চা তাদেরকে দিয়ে আমি আমার বাবার কাছে চলে আসি। আমার খুব খারাপ লাগছিল, কষ্ট লাগছিল আসলে, যে ছোট দুধের বাচ্চাটা রেখে আমি চলে আসি। আসলে আমার অনেক কষ্ট, খারাপ লাগছিল, ব্যাপারটা মেনে নিতে পারিনি আমি, কিন্তু আমার কিছু করার ছিল না। কারণ এরকম কালনাগিনী, কালসাপের বাড়িতে থাকার থেকে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। বাবার বাড়ি, বাবা রিক্সা চালাইছে কথা সত্যি, কিন্তু আমি রাজরানী ছিলাম, রাজকুমারী ছিলাম। আর 10তলা জামাইয়ের বাড়ি ছিল ঠিকই, কিন্তু সেখানে আমি
বান্দি ছিলাম, দাসীবাদী। সবসময় একটা কথা মনে রাখবেন, আমার জীবন কাহিনী দিয়ে আপনারা শিক্ষা নেন। সবসময় একটা কথা মনে রাখবেন, মানুষের 10তলা বাড়ি গাড়ি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া, ভদ্র পোশাক পরা, এটা কোনোদিন ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না। মানুষের ব্যক্তিত্ব পরিচয় তখনই হয় যখন তার ব্যবহার সুন্দর হয়, আচরণ সুন্দর হয়, তখন তার ব্যক্তিত্বের পরিচয় হয়। অনেক মানুষ কিন্তু দেখবেন একটা ভুল কথা বলে যে ব্যবহারে মানুষের বংশের পরিচয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং ভুল কথা। কারণ ব্যবহারে কখনো মানুষের বংশের পরিচয় হতে পারে না। কারণ একটা বংশের ভিতরে ভালোও থাকে, খারাপ থাকে, কিন্তু ব্যবহারে একটা মানুষের তার ব্যক্তিত্বর পরিচয় দেয়। সে ব্যক্তি হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কী ধরনের, সে কি ভালো না মন্দ। আপনারা যদি আমার কথায় একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন। তবে যদি গরিবের মেয়ে হন, ভুলবশত কখনোই বড়লোক ছেলে দেখে বিয়ে করবেন না। প্রয়োজনে জীবনে যতদিন বাঁচেন নুন ভাত খেয়ে বাঁচবেন, ডাল আলু ভর্তা খেয়ে বাঁচবেন। তো আমার মতো লাঞ্ছিত কষ্টের জীবন আপনারা কেউ করেন না। মানুষ মনে করে অনেক বড় লোক, অনেক জমিদার, এরা আমাকে অনেক সুখ দিবে, শান্তি দেবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি কখনো সুখ এনে দিতে পারে না যদি ব্যক্তি ভালো না থাকে। যে ব্যক্তির সাথে আপনার বিয়ে হবে সেই ব্যক্তি যদি আপনার ভালো না হয়, আপনার জীবন সারা জীবন অন্ধকারে থাকবে, অন্ধকার, যেটা আমার লাইফে হয়েছে। তখন ছেলে সন্তান হয়, 3 মাসের বাচ্চা আমি দিয়ে আমার বাবার কাছে চলে আসি। যেমন মাসে শাশুড়ি, তেমন মাসে শ্বশুর, তেমন ননদ, তেমন আমার স্বামী। এই 4 জন মানুষ প্রত্যেক দিন সব কাজ তো করাইছি, কাজের মানুষ বেটির মতো ঘর মোছা, কাপড় ধোয়া, 2-3 বালতি কাপড় চোপড় ধোয়া, স্বামীর খেদমত, শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, 4 বেলা রান্না, কতগুলো করে রুটি বানানো। মানে আমার জীবনটা নরকের থেকেও নরক হয়ে গেছিল। আর এখন আমি বাবার ঘরে চলে আসছি, ভাঙ্গা ডেরার ঘরে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অন্তত পক্ষে আমার জানটা বেঁচে গেছে। এখন তারা তাদের নাতি খুব আদর করে, দামি স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে। খবর শুনি ওই এলাকার আবার একটা ভাবি আছে, খুবই ভালোবাসে আমাকে, উনি সব খবর দেয়। আপনার ছেলে বড় হয়েছে, হাঁটে, টুকটুকু করে হাঁটে, কথা বলে। দেখি দাদি ছাদে নিয়ে ঘুরে, বাবা হুন্ডা দিয়ে ঘুরে নিয়ে আমার ছেলেকে, মাশাআল্লাহ আপনার ছেলে আপনার মতোই সুন্দর হয়েছে, ওই ভাবি ফোনে বলে। তা আমি শুধু কান্না করি, অঝরে 2 চোখ জোরে পানি ছাড়ি। কিছু করার নেই, আমার কিছু করার নেই। কারণ তাদের সন্তান তারা আমাকে কখনোই দিবে না। সন্তান তো তাদেরই, আমি তো শুধু গর্বে ধরছি, আমার তো সন্তান না। দিয়ে আসছি। এখন আমি MBA কমপ্লিট করব, ভালো চাকরি করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো। বিয়ে শাদী এই জীবনে আমি আর কোনো দিন করব না। কারো ঘরের বউ, কারো ঘরের সংসার আমি কোনো দিন বাইচা থাকতে, আমার জীবনে যে ঘটনা ঘটছে, আমি কোনো দিন সংসার নামক কথাটা আমার মুখে, আমার জীবনে কোনো দিন আমি আর উচ্চারণ করব না। কারণ জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, যেই কষ্ট কখনো আমার বাবার ঘরে বাবা রিক্সা চালাইতো, তারপর আমি কোনোদিন পাইনি সেই কষ্ট। যেই কষ্ট আমি 10তলা বাড়ির বউ হইয়া পেয়েছি, সারা জীবন মনে থাকবে আমার সেই কথা। এই
গল্পটা আমার না, এই গল্পটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাবির। আমাদের এদিকে ভাড়া থাকে, সে গল্পটা বলছে, সেই গল্পটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সতর্ক থাকবেন, জীবনের সাথে যুদ্ধ করার আগে, কাউকে বেছে নেওয়ার আগে 10 বার ভেবে তারপরে বেছে নেবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।